এই জায়গার মধ্যে আপনি যদি একটু জনগণের অবস্থা ব্যাখ্যা করতেন। নেতাদের কথা তো আমরা বুঝলাম, তারা হয় কোনো একটা হালুয়া রুটি অন্য কোনো কিছুর জন্য তারা এটার মধ্যে এটা থাকলো, না তারপরে না, হচ্ছে যে আওয়ামী লীগে থাকলে অনেক, জনগণের কি প্রবলেম? তারপরে মানুষের মধ্যে পার্লামেন্টারি ডেমোক্রেসির ওই ফর্মেটটা তার কাছে আছে, যে মানুষ একজন জিতলেই হবে না, তার মেজরিটি পার্টি মেম্বার জিততে হবে, তবে সে সরকার করতে পারবে, না হলে ইন্ডিভিজুয়াল একটাকে চয়েস করার লাভ কি হবে? মানুষ এটা ভাবে। এই জন্যে ডেফিনেটলি আপনার পার্লামেন্ট, বুর্জোয়া পার্লামেন্টারি ডেমোক্রেসিতে রুল অফ দি পার্টি, ওই পার্টি না করতে বলে তো হবে না। আমি মাহমুদ আবুল মান্না যদি আজকে বাংলাদেশের মানুষ রায় দেয়, উনি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে জ্ঞানী মানুষ, সবচেয়ে বুদ্ধিমান, বিচক্ষণ, ইত্যাদি ইত্যাদি, কিন্তু আর কোনো পার্টি নেই, আমার কি দাম আছে? আমি তো ডক্টর হিসেবে তো চান্স পাবো, ডক্টর ইউনুস এত বড় নোবেল টোবেল পেয়ে আন্তর্জাতিক ব্যক্তি হওয়ার পরে একটা চান্স পেয়ে উপদেষ্টা হয়েছে, বাকি ওরকম কত লোক আছে, কেউ হতে পারেনি তো। কাজে ইন্ডিভিজুয়াল দিয়ে ওরকম পারবেন না আপনি, ওইখানে দল লাগবেই, এবং ওই কারণেই দল যদি বড় হয়, তাহলে দলের নেত্রী যিনি, তিনি একটা অখাদ্য হলেও মানুষ কি করবে ওটাই মুখে দিয়ে রাখবে, তার কাছে বিকল্প নাই তো, সেরকম করেই রাখবে। এটাকে মানুষের দোষ দিয়ে লাভ নাই। আপনি যদি মানুষের কাছে না না, অল্টারনেটিভ রাখতে দলটা পারেন। থাক, দলটা থাক, কিন্তু মানুষের মধ্যে এই আকাঙ্ক্ষা আসা উচিত ছিল না, যিনি তিনটা নির্বাচন ম্যানিপুলেশন করেছেন, যিনি হচ্ছে বাংলাদেশের সকল প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করেছেন, মানে সেটা নির্বাচন কমিশন হোক, পুলিশ হোক, আমলা হোক, বিচার বিভাগ হোক, ইউ নেম ইট, উনি করছেন। মানুষের মধ্যে থেকে এইটা আসা উচিত না, ঠিক আছে আমরা আওয়ামী লীগ করবো কিন্তু উনাকে বাদ দিয়ে। শুনলেন তো দর্শক বন্ধুরা, নেত্রী যত অখাদ্যই হোক কোনো লাভ নেই, ওই দলই করতে হবে। দলের বাইরে যে কোনো এককভাবে কোনো লোক, কোনো নেতা, কোনো চান্স নাই। কেউ জিততেও পারবে না, ক্ষমতায় যেতে পারবে না, কিছুই করতে পারবে না, তার কোনো দাম নেই। আমরা এই দীর্ঘদিন ধরে এটা দেখে আসছি, এবং গত 15 বছরে আমরা তো দেখছি যে আওয়ামী লীগ থেকে যারা সরে গেছে, বেরোয় গেছে দল থেকে, তারা কিন্তু কিছুই করতে পারে নাই। তারপরে বিএনপি থেকেও দেখছি যে যারা বিএনপি থেকে সরে গেছে তারা কিন্তু এককভাবে কিছুই করতে পারে নাই। বিশেষ করে আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় যারা সরে গেছে তারা তো কিছুই করতে পারে নাই, তারা তো মাটির সাথে মিশে গেছে। তো এই মাহমুদুর রহমান মান্না এক সময় ডাকসুর ভিপি ছিল তিনি, সেই ব্যক্তি তখন ওই সময় হয়তো আওয়ামী লীগ করতো কিংবা যে কোনো কিছু করতো, যাই হোক তিনি আওয়ামী লীগের সাথে জড়িত ছিল একটা পর্যায়ে। সেখান থেকে তিনি বেরোয় এসে নিজে একটা দল গঠন করেছেন, নিজে আছেন। কিন্তু তার বক্তব্যটা শুনছেন, একটা কঠিন একটা পয়েন্ট দিয়েছে। তিনি দীর্ঘদিনের রাজনীতি করে এইটুকু বুঝছেন, নেত্রী যত অখাদ্যই হোক জনগণ তাকেই বেছে নিবে। এককভাবে কেউ দল করতে পারে, ক্ষমতায় যেতেও পারবে না, নিজেও কিছু গুছাইতেও পারবে না। 1975-এ বঙ্গবন্ধুর পুরো পরিবারকে নির্মমভাবে নিহত করা হয়। তারপরের থেকে হাসিনা এই আওয়ামী লীগ ধরে রাখছে 2024 সাল পর্যন্ত। এই আওয়ামী লীগকে বেচেই তিনি চলেছেন। তার প্রতিটাই 15 বছরে তার প্রতিটা ভাষণ আপনি শোনেন, একটা কথাই শুনতে পারবেন যে স্বজন হারানোর বেদনা আমার থেকে কেউ জানে না। তারপরে আমার বাপ এই দেশ স্বাধীন করেছে, আমি এই দেশের মালিক, আমার বাপ এই দেশের মালিক, এইরকম অনেক কথা এই হাসিনার কাছ থেকে শুনবেন। আজকে সেই হাসিনা সেই দলকে কি পরিমাণ বিপদে ফেলেছেন, হাসিনা নিজে এই দলকে এইভাবে বিপদের মুখে ফেলেছেন। তার ক্ষমতার যে আকাঙ্ক্ষা, ক্ষমতায় যে বসে থাকা, সেটাই তাকে, তার সেই অহংকারকে আজকে 2024 সালের 5ই আগস্ট একদম ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গেছে। এই ব্যক্তি শেখ হাসিনা দেখেন, বাংলাদেশে বসে বাংলাদেশের মানুষের বুকে তিনি অস্ত্র তাক করে বসে আছেন। জুলাই আগস্টে যেভাবে তিনি নির্মম অত্যাচার চালিয়েছেন, যেভাবে নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছেন, সেই ভয়তে উনি এই বাংলাদেশ ছেড়ে পালিয়েছেন। তার দল সহ চলে গেছে, তার নেতা গোতা পাতি মাতা যা ছিল সব নিয়ে গেছেন, শুধুমাত্র কর্মী সমর্থকদের বিপদের মুখে রেখে হাসিনা চলে গেছেন। এই যে অখাদ্য, এই এই মাহমুদুর রহমান মান্না ইনি এইসব নেত্রীদেরই বলেছেন, এই নেত্রীদেরই বলেছেন তিনি অখাদ্য। যত অখাদ্যই হোক না কেন, এই দল যা ছেড়ে কোনো নেতাই
মানে ওই যে শেয়ালের সে গল্প কথা মনে পড়তেছে, যাই হোক সেটা বললাম না। কিন্তু এই দলের বাইরে কেউ এককভাবে কিছু করতে পারবে না। তবে যারা এখন আওয়ামী লীগে আছে, আওয়ামী লীগে ছিল, তারা এখন টের পাচ্ছে যে দল করে কি করেছি আর দল না করে কি করেছি। যারা দল করে নাই তারা এখন দেখেন সুস্থ স্বাভাবিক মস্তিষ্কে রাস্তার মাঝখান দিয়ে হাঁটতেছে, আর যারা আওয়ামী লীগ করেছে তারা দেখেন না রাস্তার মাঝখান চেনে, না রাস্তার দুই পাশ চেনে, না মাঠ ঘাট অলিগলি কিচ্ছু চিনছে কিছু। তারা এখন পালাতক, কোথায় পালিয়ে গেছে, কোথায় চলে গেছে। হ্যাঁ, জীবন বাঁচানোর জন্য হোক, কি বাঁচানোর জন্য হোক, শুধুমাত্র আওয়ামী লীগ করার কারণে তারা আজকে এই দেশ ত্যাগ, তাদের পরিবার ছাড়া, তাদের সংসার ছাড়া, তাদের বাচ্চা কাচ্চা, বাপ মা ভাই বোন সবাই ছাড়া, সবাইকে ছেড়ে তারা এখন পালাতক। কিন্তু মগর আওয়ামী লীগের যে নেতারা ছিল তারা দেখেন বহাল তবিয়াতে। এই যে অখাদ্য শেখ হাসিনা, তিনি কোথায় আছেন? ভারতের লোদি পার্কে তিনি ঘুরে বেড়াচ্ছেন, মজা করতেছেন, হাসাহাসি করতেছেন, হৈহুল্লো করতেছেন, খেলাধুলা করতেছেন, ভিআইপি শপিং মলে আবার শপিংও করতেছেন, আবার 30,000 রুপির শপিং করেছেন তিনি। তার হোম মিনিস্টার আসাদুজ্জামান খান কামাল, তিনি কলকাতার ইকো পার্কে খোঁজ গল্পে আছেন, বিশাল ব্যাপারে আছেন, বিশাল মানে আরো কয়েকজন পলাতক নিয়ে তিনি খুব খোশমিজাজে আছেন। গ্রিল চিকেন খাচ্ছেন, তন্দুর রুটি খাচ্ছেন, তারপরে কি একটা মেজাজে আছেন ফুরফুরে। এই নেতারা দেখেন তাদের এই কর্মী সমর্থকদের এই বিপদের মুখে রেখে তারা চলে গেছে। আর কি নির্বোধ, কি বলদ, কি বোকা এই কর্মীরা! তারা বুঝতেছে না, তারা বোঝে না। তারা কেন বোঝে না? যে এই সুবিধাবাদী এই নেতারা তাদের বিপদের রেখে পালিয়ে চলে গেছে। আজকে ওই বিপদের রেখে পালিয়ে চলে যাওয়ার পরে তারা ওখান থেকে ফোনে এই কর্মীদের বলতেছে, আপনারা মাঠে নামুন, আপনারা মাঠে নামুন, আপনারা মাঠে নামুন। আর আমরা সেফ জায়গায় আছি, সেফ থাকবো, সেফ আজীবন আমরা সেফ জায়গায় থাকবো। আপনারা শুধু এই গাধার মতো এই মাঠে থাকবেন, যত ঝামেলা যত কিছু আপনাদের পোহাতে হবে, আমরা সেফ জায়গায় আছি। কিন্তু এই কর্মীরা তাদের এই কথা শুনি সেই মাঠে কি আজব একটা মানে ব্যাপার আমরা লক্ষ্য করতেছি। এই কর্মীরা কি একটু বোঝে না কাদের জন্য আমরা এই জীবন উৎসর্গ করেছি, কাদের জন্যে, কাদের পিছনে আমরা এইভাবে সময় কাটিয়েছি? এই নেতাদের জন্যে। আমরা এই নেতাদের জন্যে নিজের বাপ মা ভাই বোন সংসার বউ ছেলে মেয়ে সব কিছু আমরা ত্যাগ করে আমরা এই রাজনীতি করেছি। আমরা তো কোনো সুবিধার জন্য করিনি, আমরা তো কোনো কিছু পাওয়ার জন্য করিনি। আমরা শুধু দল করেছি, শুধু চোখ কান বুঝে একদম অন্ধ হয়ে দল করেছি। আর সেই দলের নেতারা আমাদের এইভাবে বিপদে ফেলে চলে গেল। দেখেন, যারা আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী তারা এইভাবে রাস্তাঘাটে মাঠে ঘাটে বিপদের মুখে রয়েছে। আর ওই সব সুবিধাবাদী নেতা যারা হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে পাচার করে চলে গেল, তারা কিন্তু সুখে শান্তিতেই আছে। হ্যাঁ, আবার কোন এক নেতা, তার নাম হাসান মাহমুদ, যিনি লাস্ট পররাষ্ট্রমন্ত্রী ছিলেন বাংলাদেশের শেখ হাসিনার আমলে, সবচেয়ে সুবিধাবাদী অথর্ব এই সুবিধাবাদী লোকটা বেঈমান, বাংলাদেশের একজন বড় জাতের বেঈমান এই লোকটা। সব কিছুতে তিনি সুবিধা নিয়ে গেছেন। আর ঠিক যখন আওয়ামী লীগ এবং তার দল, তার সরকার যখন বিপদে পড়েছেন, তিনি সবার আগে এই দেশ ছেড়ে পালিয়ে চলে গেছেন। হাসিনারও এইসব নেতাদের দেখে রাখা উচিত, চিনে রাখা উচিত, যাদের তিনি এইভাবে দুধ কলা দিয়ে এইভাবে কালছাপ পুষেছেন, তাদেরও চিনা উচিত। কিন্তু হাসিনা চিনবে না, কারণ তার দরকার ক্ষমতা। তিনি এদের নিয়েই সেই দলে থাকবেন, এটাই হচ্ছে বাস্তবতা। আর এই ধরনের দেখেন চেহারাটা, রাজনীতি করতে করতে চেহারাটা কি নির্মম হয়ে গেছে।
এই ধরনের লোকগুলোর হাসিনা দূরে সরে রেখে, বঙ্গবীর কাদের সিদ্দিকী একজন, তাদের দূরে সরে রেখে, আরও কয়েকজন আছে যারা দলের জন্য জীবন প্রাণ দিতেও রাজি, সেই সব লোকগুলো যারা নিজের জন্য কিছুই চান না, শুধু নিজের জীবন উৎসর্গ করবেন দলের জন্য, সেই সব লোকদের দূরে সরিয়ে রেখে হাসিনা ক্ষমতায় নিয়েছেন তার বাবার হত্যাকারীদের, তার মানে শত্রু যারা, তাদের আপন করে 71 সালে যারা দেশ বিরোধী ছিল, সেই সব লোকগুলোর নিয়ে তিনি আশপাশ দিয়ে রেখে দিয়েছেন। তার মন্ত্রিসভায় রেখেছেন, সচিব করেছেন, বিভিন্ন ধরনের তিনি উপদেষ্টা সব সহ তিনি বানিয়ে রেখে এই সরকার চালিয়েছেন 15 বছর। আজ তাদের কারণে হাসিনার আজকে কি করুণ দশা, কি করুণ দশা দেখেন। হাসিনা কখনো এই এই মানে এই জনগণকে তিনি কি ভালোবেসেছেন বলতে পারবেন? আমার একজন পছন্দের সাংবাদিক ছিল, এখনো আছে, মাসুদ কামাল। তিনি বলেছিলেন যে হাসিনা কখনো দেশকে ভালোবাসে নাই, হাসিনা কখনো এই দেশের মানুষকে ভালোবাসে নাই। তিনি তার বাবার হত্যার প্রতিশোধ নিতে তিনি বাংলাদেশে ছিলেন, হত্যার প্রতিশোধ নেওয়া হয়ে গেছে, তিনি বাংলাদেশ ছেড়ে চলে গেছেন। এরকম অনেক মানুষ অনেক কথা বলেছে। তারপরেও দেখেন তিনি কি করে পারলেন এই জুলাই আগস্টে এইভাবে তার দেশের মানুষের উপরে এইভাবে নির্মম অত্যাচার চালাতে, এইভাবে গুলি করতে। কেউ কি পেরেছে আজ পর্যন্ত? 1971 সালে ভারত, 1971 সালে পাকিস্তান যে বাংলাদেশের সাথে যুদ্ধ করেছে, তারা কারা ছিল? তারা আমাদের দুশমন ছিল, তারা আমাদের উপরে গুলি চালিয়েছিল, আমরাও তাদের পরে গুলি চালিয়েছিলাম। তারপরে আমরা এই দেশ স্বাধীন করে নিয়েছিলাম। আর 2024 সালের 5ই আগস্ট হাসিনা কি করলো? আমরা আমাদের ভাইদের উপরে গুলি চালাচ্ছি, আমরা আমাদের ভাইদের উপরে নির্যাতন করতেছি। এইভাবে হাসিনা তার ক্ষমতা টিকে থাকার জন্য এই কাজগুলো করেছে, ভাইয়ের উপরে গুলি চালিয়ে দিছে। তাই করেছে না? দেখছেন না? যারা এইভাবে নির্মম নির্যাতন চালিয়েছে তারা কি বহির্বিশ্বের লোক? তারা কি অন্য দেশের লোক, অন্য জাতের লোক? না, তারা তো বাংলাদেশেরই লোক। প্রশাসন দিয়ে কিভাবে এই যে মুগ্ধ, আবু সাইদ, তাদের মারা হয়েছে প্রশাসনের গুলিতেই তো তারা মারা গেছে। আমরা দেখেছি না সোশ্যাল মিডিয়ায় যে আবু সাইদকে কারা মারছে, পুলিশ ওপেন ফায়ারিং করে তারে মেরে ফেললো। এরকম বহুত ঘটনা হাসিনা গত 15 বছরে ঘটিয়েছেন, কত মানুষের গুম করে ফেলেছেন। কিন্তু সব কিছু শেষে, পরিশেষে কি দেখতে পারিছি আমরা? 2024 সালে ছাত্র জনতা গণ আন্দোলনের গণ অভ্যুত্থান আমরা দেখেছি। সেই অভ্যুত্থানে একটা দেশের মহারানী, একটা দেশের রাষ্ট্রপ্রধানকে আমরা তার সবকিছু ছেড়ে, সবকিছু ফেলায় রেখে, তার ঘর বাড়ি জমি জমা কাপড় চোপড়, তার দল, তার নেতা, তার কর্মী সবাইকে ফেলে রেখে তিনি বেরোয় চলে গেলেন, পালিয়ে চলে গেলেন এই দেশ ছেড়ে। ধন্যবাদ দর্শক বন্ধুরা। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।